হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদ্যার্থী। লাস্ট ক্লাসে আমরা কোষ প্রাচীরের গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা কোষ পর্দার গঠন এবং তার ফাংশনস নিয়ে আলোচনা করব। কোষ পর্দা কি? কোষ পর্দা হচ্ছে এটি সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, যেটি প্রতিটি কোষে আবশ্যিকভাবে প্রেজেন্ট থাকবে, মানে ম্যান্ডেটরি পার্ট। উইদাউট সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন আমরা কিন্তু কোনো কোষকে কোষ হিসেবে চিহ্নিতই করতে পারবো না। এবার যদি আমরা কোষ পর্দার গঠন সম্পর্কে আলোচনা করি, তাহলে কোষ পর্দার গঠন সম্পর্কে জানতে গেলে কিভাবে কোষ পর্দা আবিষ্কার হয় বা কিভাবে বিজ্ঞানীরা কোষ পর্দাকে পর্যবেক্ষণ করে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবার এই যে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেনের যে ডিসকভারি, সেটি প্রায় 100 বছরের একটা জার্নির ফল। ইন 1665 মানে বা 1665 খ্রিস্টাব্দে যখন রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করে বা প্রথম কোষ পর্যবেক্ষণ করেন, তখন কিন্তু তিনি কোষ পর্দা সম্পর্কে কোন রকম ধারণা দিতে পারেননি, কারণ সেক্ষেত্রে তার যে মাইক্রোস্কোপ ছিল বা তার যে অনুবীক্ষণ যন্ত্র ছিল, সেই অনুবীক্ষণ যন্ত্রের থ্রুতে উনি কোষ পর্দা সম্পর্কে কোন রকম আইডিয়াই পাননি। কিন্তু পরবর্তী সময়ে যত মাইক্রোস্কোপ ডেভেলপ করেছে, তার সঙ্গে সঙ্গে কোষ পর্দার গঠন সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছে। ফার্স্ট যে আমরা দেখতে পাই আর কি, 1855 সালে কার্ল নাগেলি অ্যান্ড কার্ল ক্রেমার প্রথম প্রপোজ করেন যে প্রতিটি সেলের ক্ষেত্রে একটি সেমি পারমিয়েবল বাউন্ডারি থাকবে। First proposed that every cell has a semi permeable outer boundary, মানে প্রতিটি কোষের বাইরের দিকে একটি অর্ধভেদ্য আবরণ থাকবে। কিন্তু ক্রেমার অ্যান্ড নেগেলি কিন্তু এদের গঠন সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারেনি যে কিভাবে এই অর্ধভেদ্য পর্দাটা গঠিত হচ্ছে। কিন্তু তারা এটা বলে দেয় যে হ্যাঁ, প্রতিটি কোষের বাইরের দিকে একটি অর্ধভেদ্য পর্দা প্রেজেন্ট আছে। পরবর্তী সময়ে চার্লস ওভারটন ইন 1895 প্রথম অবজার্ভ করেন যে লিপিড সলিউবল মলিকুলস, মানে ফ্যাটে দ্রাব্য পদার্থ যেগুলো আছে, সেগুলো কি হচ্ছে, ইজিলি কোনো একটা কোষের ভেতরে প্রবেশ করতে পারছে, এন্টার দ্য সেল ইজিলি। সেখান থেকে তিনি প্রথম কনক্লুড করেন যে যেহেতু লিপিড সলিউবল পার্টিকেলস বা লিপিডে দ্রাব্য বা ফ্যাটে দ্রাব্য পদার্থ ইজিলি কোষের ভেতরে এন্টার করতে পারছে বা কোষের ভেতরে প্রবেশ করতে পারছে, তাহলে কোষের বাইরে যে আউটার মেমব্রেনটা আছে, যেটা ক্রেমার এন্ড নেগেলি বলে গেছিলেন, সেটা কি দ্বারা তৈরি হবে? সেটা লিপিড দ্বারা তৈরি হবে। এরপর 1925-এ এভার্ট গর্টার আর ফ্রাঙ্কোয়েস গ্রেন্ডেল প্রথম ডেমনস্ট্রেট করলেন যে এই যে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেনটা আছে, সেটি কি দ্বারা তৈরি? সেটি লিপিডের বাইলেয়ার দ্বারা তৈরি, মানে দ্বিস্তরীয় লিপিড দিয়ে তৈরি। এবার কিভাবে আসলো এটা? তাদের বক্তব্য হলো যে ওনারা দেখেছিলেন, ওনারা আরবিসি নিয়েছেন বা লোহিত রক্তকণিকা নিয়েছেন। এবার লোহিত রক্তকণিকার সারফেসে যে পরিমাণ লিপিড আছে, সেই লিপিডটাকে ওনারা সলিউবল পার্টিকেলস এর দ্বারা বের করে নেন। বের করে সেই যে লিপিডের পরিমাণটা দেখা যায়, যে সেই লিপিডের পরিমাণটা আরবিসির যে সারফেস এরিয়া আছে, একটা আরবিসির যে বাইরের দিকের আবরণটা আছে, সেই বাইরের দিকের আবরণের ঠিক দ্বিগুণ হবে। তো ওখান থেকে উনি কনক্লুড করেন বা ওনারা কনক্লুড করেন যে কোষ পর্দা লিপিড বাইলেয়ার দিয়ে গঠিত হয়েছে, মানে লিপিডের বা ফ্যাটের দ্বিস্তরীয় আবরণ দ্বারা প্রতিটি কোষ আবদ্ধ হয়েছে। কিন্তু এক্ষেত্রেও শেষ হয় না। পরবর্তীকালে 1935-এ যখন প্রায় ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়ে গেছে বা মাইক্রোস্কোপ অনেকটা উন্নত হয়ে গেছে, তখন হিউজ ড্যাপসন এবং জেমস ড্যানিয়েলি প্রথম কোষ পর্দার স্যান্ডউইচ মডেল প্রপোজ করেন এবং ওনারা বলেন যে আমরা মাইক্রোস্কোপের নিচে কোষ পর্দার 3টে লেয়ার দেখতে পাচ্ছি। কি কি 3টে লেয়ার? ফার্স্ট ওয়ান আর ডার্ক লেয়ার বা একটি, then a light layer, and after a dark layer. সেখান থেকে এনারা কনক্লুড করেন এই যে উপরের দিকে ডার্ক লেয়ার গুলো,
এগুলো কি দ্বারা তৈরি হচ্ছে? এগুলো প্রোটিন দ্বারা তৈরি হচ্ছে। এবং মাঝখানের যে লাইট লেয়ারটা আছে সেটি তৈরি হচ্ছে লিপিড দ্বারা। তো এই মডেলটাকে আমরা বলছি হচ্ছে স্যান্ডউইচ মডেল অফ প্লাজমা মেমব্রেন, যে দুটো প্রোটিন লেয়ারের মাঝখানে একটি লিপিড বাইলেয়ার অবস্থান করছে। তো এটাকে আমরা বলছি হচ্ছে স্যান্ডউইচ মডেল। 1959 সালে জেমস ডেভিড রবার্টসন ড্যানিয়েল এবং ড্যাপসনের যে মডেলটা ছিল স্যান্ডউইচ মডেল, সেটার উপরই আরো সিউরিটি প্রদান করেন সেম ভাবে মাইক্রোস্কোপের থ্রুতে দেখে। কিন্তু উনি আরো একটা কাজ করেছিলেন, উনি শুধু কোষ পর্দা নয়, উনি অন্যান্য যে পর্দাগুলো আছে যেরকম নিউক্লিয় পর্দা, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বা অন্যান্য কোষের যে পর্দাগুলো আছে সেই সমস্ত পর্দাগুলোকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে এসে দেখতে আরম্ভ করেন। এবং তিনি লক্ষ্য করেন যে প্রতিটি পর্দা একই ধরনের, একই রকমের স্ট্রাকচার দিয়ে তো তৈরি হয়েছে। কি? উপরে একটা ডার্ক লেয়ার, নিচে একটা লাইট লেয়ার, তারপরে আবার একটা ডার্ক লেয়ার, মানে প্রোটিন, লিপিড, প্রোটিন। তো ওনার থেকে এই মডেলটাকে উনি বললেন যে প্রতিটি কোষ পর্দা বা প্রতিটি পর্দা একই ধরনের স্ট্রাকচার দিয়ে তৈরি হয়েছে। অল মেমব্রেনস, all biological membranes shares a common basic structure. So এখান থেকে উনি কনক্লুড করেন দ্য ইউনিভার্সাল প্যাটার্ন, যে প্রতিটি পর্দা একই রকম। তো এটাকে আমরা বলছি হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল অফ প্লাজমা মেমব্রেন। এবার পরবর্তী সময়ে যখন সায়েন্টিস্টরা আরো পরীক্ষা নিরীক্ষা করেন, তখন দেখা যায় যে আমরা বেশ কিছু জিনিসকে এই মডেলের থ্রু বা স্যান্ডউইচ মডেলের থ্রুতে ব্যাখ্যা করতে পারছি না। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কোনটি? কোষ পর্দার যে ভেদ্যতা আছে, মানে কোষ পর্দার মধ্যে যে মুভমেন্টটা হচ্ছে, সেই মুভমেন্টটা আমরা এটা দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। তো সেই জন্য 1972-তে সিঙ্গার এবং নিকলসন একটি নতুন মডেল নিয়ে আসেন, যাকে আমরা বলছি ফ্লুইড মোজাইক মডেল, এবং এটি কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে সর্বাধিকভাবে গ্রহণযোগ্য। এবং সেই ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে আমরা এখন আলোচনা করব, যে আমরা যখন আজকে যখন আমরা কোষ পর্দার স্ট্রাকচার সম্পর্কে পড়াশোনা করি, তখন সেই স্ট্রাকচারে আমরা ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করি। এবার আমরা জেনে নেব কোষ পর্দার ফ্লুইড মোজাইক গঠন সম্পর্কে। এই ফ্লুইড মোজাইক গঠন প্রথম দিয়েছিলেন এস.জে. সিঙ্গার এবং গ্যারেথ নিকলসন 1972 সালে। 1972 সালে তাদের এই মডেলে তারা কি বললেন? তারা বললেন যে না, এরকম নয় যে কোষ পর্দা একটি প্রোটিন, লিপিড, প্রোটিন, মানে প্রোটিন আর লিপিডের একদম কমপ্লিট স্ট্রাকচার দিয়ে তৈরি। ওনারা বললেন যে কোষ পর্দা যেটা আছে, কোষ পর্দা কি হয়ে আছে? কোষ পর্দা একটা অর্ধতরল সংগঠন, যেটি কি দিয়ে তৈরি হয়েছে? যেটি দ্বিস্তরী ফসফোলিপিড বা ফসফোলিপিডের বাইলেয়ার দিয়ে তৈরি হয়েছে, এবং যার মধ্যে প্রোটিন অণুগুলি এমবেডেড বা পথিত অবস্থায় আছে। The fluid mosaic model states that the plasma membrane is a fluid phospholipid bilayer with proteins embedded on it, যার মধ্যে প্রোটিনস গুলো এমবেডেড হয়ে আছে বা অর ফ্লোটিং উইদিন ইট, বা প্রোটিন গুলো ভাসমান অবস্থায় আছে। তাহলে কেন এটাকে ফ্লুইড বলছি? আমরা ফ্লুইড বলছি এই কারণে, কারণ এইখানে আমরা এই মডেলের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে ফ্লুইড, প্রোটিন এবং লিপিড গুলো সাইডওয়েজ মুভমেন্টে সক্ষম। আগের ক্ষেত্রে কি ছিল? আগের ক্ষেত্রে ওপরে একটা প্রোটিন ছিল, তারপরে একটা লিপিড স্তর ছিল, তারপরে একটা প্রোটিন স্তর ছিল। তো এটা কি হয়ে যাচ্ছিল? এটা অনেক বেশি স্ট্রাকচারালি কনজিস্ট হয়ে যাচ্ছিল, যার জন্য এদের মধ্যে কোনো মুভমেন্ট হওয়া সম্ভব ছিল না। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুভমেন্ট সম্ভব, তার জন্য এটাকে আমরা বলছি ফ্লুইড। আর মোজাইক কেন বলছি? মোজাইক বলার কারণ হচ্ছে মোজাইকের যে মেঝেগুলো হয় তার মধ্যে আমরা কি দেখতে পাই? যে একটা কালারফুল পাথরের মধ্যে বিভিন্ন কালারের পাথরগুলো পতিত অবস্থায় আছে। সেম ভাবে এক্ষেত্রেও দ্বিস্তরী অর্ধতরল ফসফোলিপিডের সংগঠনের মধ্যে প্রোটিন অণুগুলি বা প্রোটিনের সাথে সাথে কোলেস্টেরল, গ্লাইকোজেন আর কার্বোহাইড্রেট, এগুলো কি পতিত অবস্থায় আছে। তো যার জন্য আমরা এটাকে মোজাইক বলছি।
তাহলে এবার আমরা যদি গঠন নিয়ে আলোচনা করি, আমরা দেখবো যে এর মধ্যে কি কি আছে। তাহলে এর মেন কম্পোনেন্ট কি? মেন কম্পোনেন্ট হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার বা ফসফোলিপিড দ্বিস্তর। এবার ফসফোলিপিডের বাইলেয়ার গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এর দুটো স্তর আছে, ফসফোলিপিডের উপরের স্তর আর ফসফোলিপিডের নিচের স্তর। এদের মধ্যে যে বিপরীত দিকে যে বাইরের দিকের যে স্তরগুলো আছে সেগুলো কি টাইপের হয়? সেগুলো হাইড্রোফিলিক টাইপের হয় বা জল আকর্ষী টাইপের হয়, জলকে এরা নিজেদের দিকে আকর্ষণ করে বা এরা জলের দিকে আকর্ষিত হয়। সেম ভাবে এদের ভেতরের দিকে যে টেল রিজিয়ন আছে, সুতোর মতো যে টেল রিজিয়নটা আছে, সেটা কি হয়? সেটা হাইড্রোফোবিক রিজিয়ন হয়, মানে এরা ওয়াটারকে রিপেল করে, জল বিকর্ষী সাইড হয়। এই যে ফসফোলিপিডের সংগঠন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেমব্রেন প্রোটিন বা প্রোটিনের বিভিন্ন গঠন। কি কি? ভেতরের দিকে যে প্রোটিনগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিনগুলো কোষ পর্দার যে গঠনটা আছে বা কোষ পর্দার যে লিপিডের স্তরগুলো আছে তার মধ্যে কি পুরোপুরি ভাবে এমবেডেড অবস্থায় থাকে বা পতিত অবস্থায় থাকে। আর বাইরের দিকে আমরা আরো কিছু প্রোটিনের লেয়ার দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা বলছি হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এই যে যেগুলো বাইরের দিকে ভাসমান অবস্থায় আছে। এবার এই যে প্রোটিন গুলো আছে এরা কি করছে? এরা নিজেদের মধ্যে অলওয়েজ জায়গা চেঞ্জ করছে, মানে এভাবে যদি প্রোটিন থাকে, প্রোটিন দুটো অলওয়েজ নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করছে, কারণ এটা একটা ফ্লুইড মিডিয়াম, এটা অর্ধতরল সংগঠন, যে কোনো সময় কোনো জিনিস উপরে আসছে, কোনো জিনিস নিচে যাচ্ছে। তো এই যে মুভমেন্টটা ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে, এই মুভমেন্টটাকে আমরা বলছি হচ্ছে ফ্লিপ ফ্লপ সঞ্চালন। প্রোটিনের মুভমেন্ট, কোষ পর্দার মধ্যে প্রোটিনের যে মুভমেন্ট হচ্ছে এবং যার থ্রুতে সেলের কোনো বাইরের জিনিস সেলের ভেতরে যাচ্ছে বা ভেতরের জিনিস সেল থেকে বাইরে বেরোচ্ছে, সেটাকে আমরা, সেই চলনটাকে আমরা বলছি হচ্ছে ফ্লিপ ফ্লপ সঞ্চালন। আচ্ছা, এছাড়া মেন দুটো কম্পোনেন্ট ছাড়া আর কি কি দেখতে পাই আমরা? আর দেখতে পাই কোলেস্টেরল। কোলেস্টেরল বেসিক্যালি অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটা সেলকে কি করছে? অনেক বেশি স্টেবল রাখছে, সেল মেমব্রেন যেটা আছে সেটাকে অনেক বেশি স্টেবল রাখছে এবং অনেক বেশি ফ্লুইড রাখছে। তার সঙ্গে সঙ্গে কি আছে? কার্বোহাইড্রেট আছে। এবার কার্বোহাইড্রেট এক্ষেত্রে আমরা দু রকম দেখতে পাই। কিছু কার্বোহাইড্রেট আমরা দেখতে পাচ্ছি যারা লিপিডের সাথে সংযুক্ত হয়ে আছে, একে আমরা বলছি হচ্ছে গ্লাইকোলিপিড। আর কিছু আছে যারা কি সঙ্গে সংযুক্ত হয়ে আছে, যারা বলছি হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এরপর আমরা, তো এই আমাদের সেলের সেল মেমব্রেনের স্ট্রাকচার। সেল মেমব্রেনের স্ট্রাকচার সম্পর্কে যদি আমাকে বলতে হয়, তাহলে আমরা এখন সিঙ্গার এবং নিকোলসনের এই অর্ধতরল সংগঠন বা ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কেই পড়াশোনা করি। আগের যে মডেলস গুলো আছে সেগুলো বর্তমানে বাতিল হয়ে গেছে, কারণ যে যে ফাংশনস গুলো আছে, এর ঠিক পরে আমরা ফাংশনস গুলো পড়বো এবার। তো ফাংশন গুলো যখন আমরা পড়বো, আমরা দেখতে পাবো যে সেলের যে ফাংশনস গুলো আছে সেগুলো ফ্লুইড মোজাইক মডেল দ্বারা ইজিলি ব্যাখ্যা করা যায়, বা সেল মেমব্রেনের যে কাজগুলো আছে উইদাউট প্রোটেকশন ছাড়া, প্রোটেকশনটা আমরা প্রত্যেকটাতেই ব্যাখ্যা করতে পারি, প্রত্যেকটা মডেলের থ্রুতে ব্যাখ্যা করতে পারি, কিন্তু বাকি যে ফাংশনস গুলো আছে লাইক সেল কমিউনিকেশন, দেন মুভমেন্ট, এই সমস্ত কিছু আমরা ফ্লুইড মোজাইক মডেলের থ্রুতে ইজিলি ব্যাখ্যা করতে পারি। তো এই জন্য ফ্লুইড মোজাইক মডেল এই মোমেন্টে সর্বাধিকভাবে গ্রহণযোগ্য মডেল। এবার আমরা ফাংশনস অফ সেল মেমব্রেন দেখে নেব, যে সেল মেমব্রেন বা কোষ পর্দার মেন কাজটা। কোষ পর্দার মেন কাজ হচ্ছে সেলের ভেতরে কে আসবে বা কোষের ভেতরে কি আসবে এবং কি কোষ থেকে বাইরে বের হবে, এই জিনিসটাকে রেগুলেট করে। Plasma membrane regulates the exchange of materials between cytoplasm and extracellular fluid. সেম ভাবে প্লাজমা মেমব্রেনের থ্রু যখন কোনো লিকুইড পার্টিকেলস সেলের মধ্যে enters the cell, তখন আমরা তাকে বলছি হচ্ছে পিনোসাইটোসিস। সেম ভাবে যদি কোনো সলিড পার্টিকেলস বা সলিড মলিকিউল enters the cell, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তো এই যে সেলের ভেতরে ঢোকা, এই দুটোকে একসঙ্গে আমরা বলি হচ্ছে এন্ডোসাইটোসিস।
তাহলে সেল মেমব্রেনের থ্রুতে কি সেলের ভেতরে কোনো জিনিস ঢোকাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেটাকে আমরা বলছি এন্ডোসাইটোসিস। এবার যদি কোনো লিকুইড পার্টিকেল সেল মেমব্রেনের থ্রুতে সেলের ভেতরে ঢোকে তাহলে আমরা বলছি তাকে পিনোসাইটোসিস। সেম ভাবে যদি কোনো সলিড পার্টিকেল সেলের মধ্যে এন্টার করে প্লাজমা মেমব্রেনের থ্রু, তখন তাকে আমরা বলছি হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সেম ভাবে সেল মেমব্রেনের থ্রু যদি কোনো জিনিস বাইরে বের হয়ে যায়, ইফ দ্য মলিকিউলস exit through cell membrane, দেন এটাকে আমরা বলছি হচ্ছে এক্সোসাইটোসিস। সো আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেন কি, সেল মেমব্রেন যেরকম রেগুলেট করছে সেরকম কে সেলের ভেতরে যাবে, কতটা পরিমাণে যাবে, সেটাকেও মেনলি কে নিয়ন্ত্রণ করছে, আমাদের সেল মেমব্রেনই নিয়ন্ত্রণ করছে বা প্লাজমা মেমব্রেন নিয়ন্ত্রণ করছে। আর একটা কাজ আছে, যে গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড গুলো আমরা দেখেছিলাম, এরা কি, এরা সেল সিগন্যালিং এ হেল্প করে এবং রিসেপ্টর হিসাবে কাজ করে, যে একটা সেল আর একটা সেলকে চিনে নিচ্ছে, মানে কোনো একটা ব্যাকটেরিয়া কোষ আছে বা কোনো একটা হচ্ছে ভাইরাসের কোষ আছে, তো এই দুটো কোষ যদি দুটো কোষের পাশাপাশি চলে আসে, বা হোয়াইট ব্লাড সেল এবং রেড ব্লাড সেল যদি পাশাপাশি চলে আসে, তাহলে এই যে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন গুলো আছে তার থ্রুতে সেল নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারছে, সেল নিজেদেরকে সিগন্যাল ডিস্ট্রিবিউট করতে পারছে, এবং এরা অ্যাজ ইউজুয়ালি রিসেপ্টর হিসেবেও কাজ করে। আর অ্যাজ ইউজুয়ালি ইট প্রোটেক্ট সেল ফ্রম ইনজুরি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেলকে প্রোটেকশন দেওয়া, সেল মেমব্রেনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন যেটা হচ্ছে সেলকে প্রোটেকশন দেওয়া। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। আমরা এভাবেই এর পরের দিন আমরা নিউক্লিয়াস নিয়ে পড়াশোনা করব। ক্লাস ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বিদ্যার্থী। হোপ ইউ অল দ্য বেস্ট।